আজকে আমরা আলোচনা করছি দ্য ফরেস্ট গোস্টস উইসপার থেকে নেওয়া একটা ছোট কিন্তু বেশ গভীর একটা ভৌতিক অভিজ্ঞতার বর্ণনা নিয়ে। আমাদের হাতে যে বিবরণটা আছে সেখানে এক মেয়ের কথা বলা হয়েছে। সে গ্রামের রাস্তা ধরে যাচ্ছে, তারপর একটা জঙ্গলে ঢোকে, আর সেখানেই ঘটে ঘটনাটা। আমরা চেষ্টা করব এই বর্ণনার এর বিভিন্ন দিকগুলো একটু খুঁটিয়ে দেখতে, কিভাবে পরিবেশ তৈরি করা হলো, মূল ঘটনাটা কি ধরনের প্রতীক ব্যবহার হয়েছে, আর সব মিলিয়ে এর প্রভাবটা কেমন। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। এই ধরনের ছোট গল্পগুলো অনেক সময় আমাদের আদিম ভয় বা সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা জিনিসগুলোকে দারুণভাবে ধরে ফেলে। দেখা যাক এটা কেমন। একদম। তো শুরু করি পরিবেশটা দিয়ে। গল্পে যেমন বলা হচ্ছে, মেয়েটা যখন গ্রামের চেনা রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকছে তখনই পরিবেশটা একটু অন্যরকম। একদিকে বাতাসের শব্দ, পাতার আওয়াজ, এগুলো তো জঙ্গলে থাকেই, হ্যাঁ, স্বাভাবিক শব্দ, কিন্তু তার সাথেই মিশে আছে একটা কেমন যেন অস্বাভাবিক নীরবতা। এই বৈপরীত্যটা কিন্তু শুরুতেই একটু ধাক্কা দেয়, তাই না? ঠিক তাই। এটা শুধু নীরবতা নয়, এর মধ্যে একটা চাপা টেনশন আছে, যেন কিছু একটা ঘটবে। প্রকৃতির সাধারণ শব্দের সাথে এই অস্বাভাবিক নিস্তব্ধতা, এটা তো একটা ক্লাসিক হরর কৌশল। এটা পাঠক বা শ্রোতার মনে একটা অস্বস্তি তৈরি করে, যেন ইঙ্গিত দিচ্ছে এই জঙ্গলের ভেতরে ওই চেনা দৃশ্যের আড়ালেই অন্য কিছু আছে। হ্যাঁ, আর এই অস্বস্তিকর পরিবেশেই তো প্রথম ব্যাপারটা ঘটে। মেয়েটা হঠাৎ দাঁড়িয়ে পড়ে, সামনে দেখে একটা বিশাল বটগাছ, আর তার নিচে অন্ধকারে কি যেন একটা নড়ছে। হ্যাঁ, ওই কি যেন নড়ছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক, সরাসরি কিছু বলা হচ্ছে না, কিন্তু মনে একটা খটকা তৈরি করে দিচ্ছে। অবশ্যই, এইসেই তো সাসপেন্সটা দানা বাঁধতে শুরু করে। দেখুন, উপাদানগুলো একটা মেয়ে, নির্জন জঙ্গল, প্রাচীন বটগাছ। বটগাছ তো এমনিতেই আমাদের লোককথায় নানা রহস্যের সাথে জড়িত, তাই না? হ্যাঁ, বটগাছ মানেই তো অন্যরকম একটা ব্যাপার। আর তার সাথে যোগ হচ্ছে একটা অস্পষ্ট নড়াচড়া করা ছায়া। এই পরিচিত জিনিসগুলো দিয়েই কিন্তু অনিশ্চয়তা আর ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। সরাসরি ভূত না দেখিয়েও একটা অশুভ কিছুর আভাস দেওয়া, আর এই আভাসটা অনেক সময় সরাসরি দেখার চেয়েও বেশি ভয়ের। আর সেই আভাসটাই একটু পরে স্পষ্ট হয়ে ওঠে। বলা হচ্ছে ওই ছাড়া থেকে হঠাৎ করে আলো জ্বলে উঠল, আর সেই আলোটা ধীরে ধীরে একটা পুরনো দিনের ভূতের চেহারা নিচ্ছে। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, আর চোখে একটা অদ্ভুত লাল আভা। এই পরিবর্তনটা কিন্তু বেশ মনে রাখার মতো। অবশ্যই, আর এর দুটো দিক আছে খেয়াল করার মতো। প্রথমত, ভূতের পোশাক সাদা ধুতি পাঞ্জাবি, এটা খুব চেনা, বাঙালি সংস্কৃতির একটা অংশ, বিশেষ করে পুরনো সময়ের। হ্যাঁ, একদম ঘরোয়া একটা ছবি। তো ভূতটা অলৌকিক হলেও তার মধ্যে আমাদের চেনা জগতের একটা ছাপ থাকছে। এটা ভয়টাকে একেবারে অচেনা কিছু না বানিয়ে আমাদের পারিপার্শ্বিক জগতের অংশ করে তোলে। মনে হয় যেন এ আমাদেরই অতীত থেকে উঠে আসা কেউ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভয়টা যেন ঠিক বাইরের নয়, আমাদের ভেতরের বা কাছের। ঠিক। আর দ্বিতীয় দিকটা দেখুন, এই পরিচিত পোশাকের সাথেই জুড়ে দেওয়া হয়েছে একটা তীব্র অতিপ্রাকৃত ব্যাপার, ওই চোখের লাল আভা। এই পরিচিত আর অপরিচিতের মিশ্রণ, এটাই ভয়টাকে অনেক বাড়িয়ে দেয়। একদিকে আটপরে পোশাক, অন্যদিকে ওই অস্বাভাবিক লাল চোখ। হ্যাঁ, এটা আর শুধু একটা ছায়া নয়, এর একটা অবয়ব আছে। আবার একই সাথে আছে বিপজ্জনক অচেনা একটা শক্তি। এই ডিটেলিংটা ভূতটাকে শুধু ভয়ের কারণ না বানিয়ে একটা চরিত্র দিচ্ছে যেন। তারপর ভূতটার আচরণ খুব আস্তে আস্তে মাটির দিকে নেমে আসছে, আর মেয়েটার দিকে তাকিয়ে হাসছে। একটা অদ্ভুত রহস্যময় হাসি। এই দৃশ্যটা ভাবলে কেমন লাগে। আর মেয়েটার প্রতিক্রিয়া, সে তো ভয়ে জমে গেছে। হাত থেকে কলস প্রায় পড়েই যাচ্ছিল, শরীর কাঁপছে ধরধর করে। এখানে ভয়টা বাড়ানোর জন্য দুটো সাইকোলজিক্যাল কৌশল ব্যবহার করা হয়েছে। এক, ভূতের ওই ধীর গতি, আস্তে আস্তে এগিয়ে আসা। অনেক সময় হুট করে আক্রমণের চেয়ে এই ধীর অনিবার্য এগিয়ে আসাটা বেশি আতঙ্ক তৈরি করে। মনে হয় যেন পালানোর কোনো উপায় নেই। হ্যাঁ, সময়টা যেন থমকে গেছে। আর দ্বিতীয়ত, ওই হাসিটা, ভূতের হাসি তো আর সাধারণ হাসি নয়, ওটা যেন একটা শীতলতা, একটা অস্বাভাবিকতার প্রতীক, পরিস্থিতির ভয়াবহতা বাড়িয়ে দেয়। আর মেয়েটার ওই শারীরিক প্রতিক্রিয়াগুলো, কাঁপুনি, কলস প্রায় পড়ে যাওয়া, এগুলো ভয়টাকে খুব বাস্তব করে তোলে।
মনে হয় যেন আমরাও ওই ঠান্ডা স্রোতটা টের পাচ্ছি। একদম। একে বলে ভিসেরাল ফিয়ার, মানে ভয়টা শুধু মনে নয়, শরীরেও অনুভূত হচ্ছে। লেখক এই ছোট ছোট ডিটেল দিয়ে পাঠককে একেবারে ওই মুহূর্তটার ভেতরে টেনে নিচ্ছেন। আমরা শুধু শুনছি না, যেন মেয়েটার কাঁপুনিটা অনুভব করছি। কিন্তু এত ভয় পেয়েও মেয়েটা একেবারে ভেঙে পড়েনি। যখন ভূতটা এগিয়ে আসছে ঠিক তখনই পরিস্থিতিটা আবার বদলে গেল। হঠাৎ করে দমকা হাওয়া বইতে শুরু করলো, আর শুকনো পাতার শব্দে চারপাশ ভরে গেল। হ্যাঁ, ওই মুহূর্তটা। আর এই সুযোগেই মেয়েটা যেন একটু সাহস পেল আর পেছনের দিকে দিল দৌড়। পায়ের তলায় ধুলো উঠছে, গায়ে ঠান্ডা বাতাস লাগছে, আর দূরে দূরে সে দেখছে বাড়ির টিমটিমে আলো। এই পালানোর দৃশ্যটা খুব নাটকীয়। আর এখানে প্রকৃতির ভূমিকাটা আবার বদলে যাচ্ছে। খেয়াল করেছেন? আগে প্রকৃতি মানে বটগাছ, নীরবতা, এগুলো ভয়ের পরিবেশ তৈরি করছিল। ঠিক। আর এখন এই দমকা হাওয়া, পাতার শব্দ, এগুলো যেন একটা আড়াল তৈরি করল, মেয়েটাকে পালানোর একটা সুযোগ করে দিল। প্রকৃতি এখানে যেন দুটো ভূমিকা পালন করছে। সে একদিকে রহস্যময়, বিপজ্জনক, আমার কখনো যেন মুক্তির পথও দেখাচ্ছে। এটা সত্যি ভাবার মতো। প্রকৃতি কি এখানে শুধু নিরপেক্ষ, নাকি এর কোনো ভূমিকা আছে? মানে লোককথায় বা অনেক গল্পে তো প্রকৃতিকে এরকম দ্বৈত রূপে দেখা যায়। সেটা অবশ্য ব্যাখ্যার উপর নির্ভর করে। তবে এটা ঠিক যে বিপদের ওই চূড়ান্ত মুহূর্তে এই প্রাকৃতিক উপাদানগুলো মানে হাওয়া আর শব্দ একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করছে। আর দূরে দেখা যাওয়া ওই বাড়ির আলো, ওটা তো নিরাপত্তার আশার প্রতীক, চিরন্তন প্রতীক। অন্ধকার আর ভয়ের বিপরীতে ওই এক বিন্দু আলো, ওটাই যেন মেয়েটাকে দৌড়ানোর শক্তি দিচ্ছে। জঙ্গল থেকে বেরিয়ে এসে মেয়েটা যখন হাঁপাচ্ছে তখন আরও একটা ব্যাপার ঘটে। কাছেই একটা কুকুর ডেকে ওঠে, ঘেউ ঘেউ করে। গল্পে বলা হচ্ছে কুকুরটা যেন ওকে রক্ষা করতে চাইছে। হ্যাঁ, কুকুরের ডাক। আর ওদিকে ভূতের ওই আলোটা আবার বটগাছের অন্ধকারের মধ্যেই মিলিয়ে যায়। এখানে আবার দেখুন লোককথার আরেকটা পরিচিত উপাদান কুকুর। অনেক সংস্কৃতিতেই কুকুরকে শুধু পাহারাদার নয়, অশুভ শক্তির আগাম খবর দেওয়ার বা ঠেকানোর ক্ষমতা আছে বলে মনে করা হয়। হ্যাঁ, শোনা যায় বটে। তারা নাকি এমন কিছু দেখতে বা অনুভব করতে পারে যা মানুষ পারে না। এখানে কুকুরটার ডাক হয়তো মেয়েটাকে সরাসরি বাঁচিয়ে দেয়নি, কিন্তু এটা যেন একটা সংকেত যে সে আর একা নয়, স্বাভাবিক জগৎ যেন আবার তার পাশে এসে দাঁড়িয়েছে। আর ভূতটার ওই বটগাছের ছায়ায় মিলিয়ে যাওয়া, এটা কি বোঝায় যে ওর ক্ষমতা ওই গাছটা পর্যন্তই? মানে ওটাই ওর জায়গা? খুব সম্ভবত। অনেক ভূতের গল্পেই তো এমনটা দেখা যায়, তাই না? তাদের শক্তি বা অস্তিত্ব একটা নির্দিষ্ট জায়গা বা জিনিসের সাথে বাধা থাকে, যেমন কোনো পুরনো বাড়ি, কুয়ো বা এখানে এই বটগাছ। হ্যাঁ, ঠিক। এখানে বটগাছটা শুধু ভূতের থাকার জায়গা নয়, হয়তো ওর শক্তির উৎস বা ঘোরার সীমাও। এটা ভূতটাকে একই সাথে ভয়ঙ্কর আর কিছুটা হলেও স্থানিকভাবে সীমিত করে তোলে। সে যে একেবারে সর্বশক্তিমান নয়, তারও একটা গণ্ডি আছে, এই ধারণাটা গল্পের মধ্যে একটা অদ্ভুত ব্যালেন্স আনে। এরপর মেয়েটা বাড়ি ফেরে। দরজায় মা দাঁড়িয়ে, খুব চিন্তিত। মেয়েটা কাপা গলায় সবটা বলে। মা তাকে জড়িয়ে ধরেন। কিন্তু এখানেই শেষ নয়। দুজনে মিলে দরজার কাছে দাঁড়িয়ে বাইরের অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। এই দৃশ্যটা খুব পাওয়ারফুল। একদিকে বাড়ির নিরাপত্তা, মায়ের কলজা বাইরের সব ভয় থেকে আশ্রয়, কিন্তু অন্যদিকে ওই জঙ্গলের দিকে তাকিয়ে থাকাটা, এটা বুঝিয়ে দেয় যে ভয়টা মন থেকে যায়নি। হ্যাঁ, অভিজ্ঞতাটা এতটাই তীব্র। ঠিক, অভিজ্ঞতাটা এতটাই গভীর যে নিরাপদ জায়গায় ফিরে আসার পরেও সেটা মনকে তাড়া করে বেড়ায়। বিপদটা হয়তো আপাতত নেই, কিন্তু সেটার অস্তিত্ব সম্পর্কে তারা এখন জেনে গেছে। একদম। মানে আশ্রয় পাওয়া গেছে, কিন্তু আতঙ্কটা যায়নি। বাইরের অন্ধকারটা যেন ঘরের দোরগোড়া পর্যন্ত চলে এসছে। এই নিরাপত্তা আর অজানা ভয়ের যে টানাপড়েন, এটাই তো ভৌতিক গল্পের মূল আকর্ষণ। বাড়ি হয়তো নিরাপদ জায়গা, কিন্তু মনের ভেতরে একবার ভয়ের বীজ ঢুকে গেলে সেটা সহজে যায় না। ওই তাকিয়ে থাকাটা সেই দীর্ঘস্থায়ী প্রভাবেরই একটা ইঙ্গিত। আর গল্পটা শেষ হচ্ছে একটা বেশ অশুভ কিন্তু আবছা একটা ইঙ্গিত দিয়ে। রাত গভীর হচ্ছে, বাতাসে আবার সেই পাতার শব্দ শোনা যাচ্ছে। সেই শব্দটা। আর দূরে সেই বটগাছে ঘন অন্ধকারের ফাঁক দিয়ে ক্ষণিকের জন্য একজোড়া লাল চোখ জ্বলে উঠেই আবার মিলিয়ে যায়। এই শেষটা কিন্তু দারুণ। এটা ভয়টাকে শেষ হতে দেয় না, বরং জিয়ে রাখে। ভূতটা হারেনি, সে তার জায়গায় আছে, হয়তো অপেক্ষা করছে।
রাতের ওই নিস্তব্ধতা, পাতার শব্দ আর তারপর লাল চোখের ওই এক ঝলক, এই চক্রটা যেন চলতেই থাকবে। এটা বুঝিয়ে দেয় যে বিপদটা সাময়িক ছিল না, বরং ওটা ওই পরিবেশেরই একটা অংশ হয়ে গেছে, হয়তো আবার আসবে। বটগাছটা এখানে আবার সেই ভয়ের কেন্দ্র হয়ে উঠছে, তাই না? হ্যাঁ, আর এটা গল্পটাকে একটা বৃত্তের মতো করে তোলে। যেখানে ভয়ের শুরু হয়েছিল, বটগাছ, পাতার শব্দ, অশুভ উপস্থিতি, সেখানেই যেন গল্পটা ফিরে আসে। কিন্তু এবার এই পুনরাবৃত্তিটা আরও বেশি ভয়ের, কারণ আমরা জেনে গেছি এর পেছনে কি আছে। এটা পাঠক বা শ্রোতার মনে একটা দীর্ঘস্থায়ী অস্বস্তি রেখে যায়, যেন দরজা বন্ধ করলেও বিপদটা বাইরেই অপেক্ষা করছে। তাহলে যদি পুরো ব্যাপারটা একবার গুছিয়ে দেখি, শুরুটা একটা খুব সাধারণ গ্রাম্য দৃশ্য দিয়ে, তারপর জঙ্গলের অস্বাভাবিক নীরবতা, বটগাছের নিচে রহস্যময় ছায়া, এগুলো দিয়ে আস্তে আস্তে ভয়ের দিকে যাচ্ছে। এরপর আসছে একটা বিশেষ ধরনের ভূত, পোশাকটা বাঙালি কিন্তু চোখে লাল আভা, মেয়েটার তীব্র ভয়, তার শারীরিক প্রতিক্রিয়া আর প্রকৃতির সাহায্যে তার পালানো। আর শেষে বাড়ি ফিরে নিরাপত্তা পেলেও মনের মধ্যে ভয়টা থাকছে, যা শেষ দৃশ্যে রাতের অন্ধকারে ওই লাল চোখের আবার জ্বলে ওঠার মাধ্যমে আরও জোরালো হয়। চমৎকার সারসংক্ষেপ। আমার মনে হয় এই ছোট বিবরণটার আসল শক্তিগুলো এর পরিমিতি আর ইঙ্গিতের ব্যবহার। মানে খুব বেশি কিছু না বলেও অনেক কিছু বলে দেওয়া। দেখুন, খুব পরিচিত কিছু ভৌতিক উপাদান ব্যবহার করা হয়েছে। একাকিত্ব, রহস্যময় পরিবেশ, মানে ওই জঙ্গল, বটগাছ, শব্দের ব্যবহার যেমন পাতার আওয়াজ, কুকুরের ডাক, ভূতের একটা নির্দিষ্ট কিন্তু মিশ্র রূপ। হ্যাঁ, ওই পোশাক আর চোখের ব্যাপারটা ঠিক, এই উপাদানগুলোর ব্যবহার খুব নিপুণ। আর সবচেয়ে জরুরি হল এই সব কিছুকে একটা নির্দিষ্ট সাংস্কৃতিক প্রেক্ষাপটে ফেলা হয়েছে। ফলে গল্পটা শুধু ভয় দেখায় না, সেই ভয়টাকে আমাদের চেনা জগতের অংশ করে তোলে। একই সঙ্গে পরিচিত আবার অচেনা লাগে। সত্যি, আমাদের খুব চেনা কাছের পরিবেশের মধ্যেই যে এমন অজানা গভীর ভয় লুকিয়ে থাকতে পারে, আর স্থানীয় বিশ্বাস বা লোককথা কিভাবে সেই ভয়কে আরও তীব্র করে তোলে, এই গল্পটা সেই ভাবনাটাকে জাগিয়ে দেয়। এটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা যেন আমাদের সংস্কৃতির গভীরে থাকা কোনো ভয় বা ভাবনার প্রতিচ্ছবি। একেবারে, এই ধরনের গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় ভয়ের জন্য সবসময় খুব দূর থেকে কিছু আসার দরকার হয় না। ভয় হয়তো আমাদের গ্রামের পুকুর পাড়ে, পুরনো বটগাছের তলায় বা রাতের নির্জন পথের বাঁকেই লুকিয়ে থাকে। এই স্থানীয় ব্যাপারটাই একে একটা অন্য মাত্রা দেয়। এই সংক্ষিপ্ত বিবরণে যেভাবে ভয়, পরিবেশ আর একটা অজানা আশঙ্কার এমন সূক্ষ্ম মিশেল তৈরি হয়েছে, তা পাঠক বা শ্রোতার মনে যে একটা কাঁটার মতো বিঁধে থাকে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই পরিচিত আর অজানার অদ্ভুত মিশ্রণ সত্যিই ভাবায়।